বদলে গেছে বাংলাদেশ, বদলে গেছে বাংলাদেশের রাজনীতি, বদলে গেছে রাজনীতির ঐক্যের সুরও। জুলাই গণঅভ্যুত্থানের পর 5 আগস্ট পরবর্তী ঐক্যবদ্ধ বাংলাদেশে ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে অনৈক্য আর অসহিষ্ণু আচরণ। কবে হবে জাতীয় নির্বাচন, আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন, তা নিয়েও অনৈক্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যেও। এসবের মধ্যেই সরকারে থেকে নতুন রাজনৈতিক দল করার অভিযোগ উঠেছে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে জনগণের রাজনীতি, দর্শকের সব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। আজ আমাদের আলোচনার বিষয় মুক্তির কাণ্ডারি কে, আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা একটু শুরুতে যেতে চাই সার্জিস আলম, আপনার কাছে জানতে চাইব যে আপনারা যে নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন, নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে, এই নতুন রাজনৈতিক দলের মুক্তির কাণ্ডারি কারা হচ্ছেন? আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের এই আন্দোলনে যারা নিজের মেধা, দক্ষতা, বিচক্ষণতা, সাহসিকতা এই সব বিষয়গুলোকে নিয়ে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরই আসলে এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া উচিত। এবং আমরা মনে করি যে যাদের অবশ্যই এই খুনি হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলার, সাহসিকতা দেখানোর, এই যে একটি ছোট হোক আর বড় হোক এরকম যার একটি ইতিহাস রয়েছে, সেই মানুষগুলোই এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবে। এবং আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস বিশ্বাস করি, এটি আসলে কোনো রিজিড জায়গা নয় যে কোনো একজন নেতৃত্বের সামনে জায়গাটিতে থাকবে সবসময় সেই থাকবে, এরকম নয়। সে যদি আসলে এই অভ্যুত্থানটা সফল হয়েছে কেন, কারণ জনগণের পালস বুঝতে পেরে সে অনুযায়ী কর্মপদ্ধতি ঠিক করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করা হয়েছে। সেইমভাবে আগামীর বাংলাদেশে কি আসলে প্রত্যাশা, চাওয়া পাওয়া, সেই অনুযায়ী সামনে থেকে যারা এই বিষয়গুলো ডিল করতে পারবে, যে পারবে সে সামনে নেতৃত্বে জায়গা আসবে, যে পারবে না সরে গিয়ে অন্যকে জায়গা করে দিতে হবে। কয়েকজন নাম শোনা যাচ্ছে গণমাধ্যম, সামাজিক মাধ্যম, সেখানে আমরা যদি বলি নাহিদ ইসলামের নাম শুনি, আপনি রয়েছেন, আক্তার, হাসনাত, মানে নাম বলার সময় হয়েছে। একই সঙ্গে শোনা যায় যে বিভিন্ন ছাত্র যে সংগঠনগুলো রয়েছে, অন্যান্য ছাত্রদল, ছাত্র শিবির, সেখানের নেতারা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এ বিষয়ে কোনো আসলে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থানে যে অভ্যুত্থানটা হয়েছে, এখানে কিন্তু ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দল, মত, ধর্ম, বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে এই অভ্যুত্থানে আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেই জায়গায় আমাদের এই নতুন রাজনৈতিক দলের যে প্ল্যাটফর্মটি, এটি আসলে সবার জন্য উন্মুক্ত। যে কোনো দলের যে কেউ আসতে পারে। অলরেডি নাগরিক কমিটিতে এমন অনেকেই রয়েছে যারা এর পূর্বে শিবিরের রাজনীতি করেছিল, ছাত্র দলের রাজনীতি করেছিল, ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছিল, বাম ঘরানার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল, অনেকে ছিল কোনোটার সাথেই জড়িত ছিল না। সেই জায়গা থেকে অবশ্যই তাদের সমন্বয়ে রাজনৈতিক দলটি হবে এবং সকলের জন্য এটি উন্মুক্ত থাকবে। তবে স্পেশাল জায়গা হচ্ছে এই জায়গাটি তরুণদের নেতৃত্বে আসছে। এখানে আপনি যদি নাহিদ ইসলাম বলেন, এখানে যদি সার্জিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, আক্তার হোসেন বলেন, বা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই মানুষগুলোই তো অভ্যুত্থানে সেই তখন থেকে এখন পর্যন্ত তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে সামনে থেকে। সো তাদেরকে দিয়ে আসাটাই স্বাভাবিক। আমরা মনে করি এইটুকু চমক থাকা উচিত যে স্পেসিফিক কে কোন জায়গায় আসছে। জি, সুলতান সালাউদ্দিন টুকু, আপনার দীর্ঘ একটি ছাত্র রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। আপনি ছাত্র দলের সভাপতি ছিলেন, দীর্ঘদিন নানা দায়িত্ব ছিলেন। সেখান থেকে কি মনে হয়, এই যে নতুন রাজনৈতিক দল আসছে, সেখানে ছাত্র দলের নেতারা কি এই দলে গিয়ে ভেড়াস মানে সম্ভাবনা আছে কিনা? আপনার তো আমি মনে করি নাই। প্রথমত আমাদের দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই কিন্তু এই দলটি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জি, যার ঘোষণার মধ্য দিয়েই এই দেশটি হয়েছে। মূলত তার আদর্শকে যারা বুকে ধারণ করে রাজনীতি করে, তারা কখনোই বিচ্যুতি হয়েছে এরকম খুব রেয়ার কেস। কাজে আমি মনে করি ছাত্রদল তার নিজস্ব গতি নিয়ে, নিজস্ব আদর্শ নিয়ে এই পথ চলবে, এটাই স্বাভাবিক। কাজেই এই ধারণাটি অমূলক মনে করি। ছাত্রদল তার নিজস্ব গতিতেই চলবে। আর একটি দল, যে কেউ দল করার, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ দল করতে পারে, এটাই স্বাভাবিক, করবে।
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং 90-এর একটি সফল গণ আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার পেয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনিও এই লড়াই সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলনে তিনি কিন্তু পথ চলেছেন আপসীনভাবে। কাজেই বিএনপি বাংলাদেশের রাজনীতিতে কখনোই জনগণের সেন্টিমেন্টের বাইরে কিন্তু কখনোই কোনো পদক্ষেপ নেয় নাই। বিএনপিকে কিন্তু কখনোই বলা যায় না যে স্বাধীনতার বিপক্ষ অবস্থান নিয়েছে। বিএনপিকে কখনো বলা যায় না যে গণতন্ত্রের বিপক্ষ অবস্থান নিয়ে বিএনপি স্বৈরাচারের কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপি কখনোই ফ্যাসিজম চিন্তা করে এই দেশ পরিচালনা করেছে। বিএনপি এই মুহূর্তে আমি মনে করি সবচাইতে আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে, উদার গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই সেই দল মনে করে যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ দল করতে পারে, জনগণের সামনে আসবে, তার আদর্শ তুলে ধরবে, জনগণ যেটা অ্যাকসেপ্ট করবে সেই অনুযায়ী পথ চলবো আমরা। এটা মিনিমাম কোনো, আমি মনে করি যে সংশয়ে থাকার কোনো বিষয় নেই। আচ্ছা, সেক্ষেত্রে এই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র নতুন যে রাজনৈতিক দল করবে তাদের কি আপনারা স্বাগত জানাবেন? অবশ্যই, ইতিমধ্যেই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে দল করতেই পারে গণতান্ত্রিক রাষ্ট্রে, একটি গণতান্ত্রিক ব্যবস্থায়। সেটি একটি বার্তা তার একটি, কিন্তু আমরা মাঠে ঘাটে ময়দানে গ্রামে গঞ্জে সেটি কি আমরা দেখতে পাচ্ছি? অবশ্যই, আমরা সব সময়ই বললাম তো, উদার গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সকল গণতান্ত্রিক সরকার এই দলকে আমরা স্বাগত জানাই অবশ্যই। হ্যাঁ স্যার, আমরা দেখেছি বেশ কিছুদিন আগে দুই তিনটে জায়গায় নাগরিক কমিটির বেশ কয়েকটি প্রোগ্রামে কয়েকটি রাজনৈতিক দলের হামলার ঘটনাও ঘটেছিল, কিন্তু টুকু ভাই বলছে কিন্তু তারা যে কোনো দলকে স্বাগত জানাবেন। তো বিষয়টি কেমন? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুব স্বাভাবিকভাবেই এই যে ঘটনাগুলো হয়েছে, আমরা বেশ কয়েকটা জেলা এবং উপজেলায় দেখেছি, এই ঘটনাগুলো কখনো প্রত্যাশিত নয় এবং এগুলো অবশ্যই অনাকাঙ্ক্ষিত। কিন্তু আমরা এটাও প্রত্যাশা করি, বিএনপি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই জায়গা থেকে আমরা অলরেডি বিভিন্ন সময় দেখেছি তাদের জায়গা থেকে বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে বিভিন্ন কিছুর বিরুদ্ধে গিয়ে। কিন্তু আমরা এটিও প্রত্যাশা করি যে সেন্ট্রাল কমান্ড থেকে তাদের জায়গায় ওই স্ট্রং মেসেজ এবং ভয়েসটি থাকবে। স্বাভাবিকভাবেই যখন একটা নতুন রাজনৈতিক দল হবে, রুট পর্যায়ে সেই রাজনৈতিক দলের আজকে একটা ইউনিয়নে গিয়ে হয়তো 100 জন মাত্র মানুষ থাকতে পারে, যেটা আস্তে আস্তে বড়োর দিকে যাবে। কিন্তু আমার একটা দল, সেই দলের আমার কোনো একটা ইউনিয়নে সাপোজ 5000 মানুষ আছে আর আরেকটা দলের 100 আছে দেখেই আমি তাকে কোনো কিছুতে বাধা দিব, এটা যেন না হয়। ওই মিউচুয়াল রেসপেক্টটা থাকা উচিত। এবং আমরা যেটা ভাই বললেন, ওই জায়গা থেকে এই টোনটা যেন সেন্ট্রাল থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে একটা ইউনিয়নেও গিয়ে প্রতিফলিত হয় এবং এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে। যদি এটা থাকে, দিন শেষে এটা শুধু বাংলাদেশের লাভ নয়, নতুন যে দল আসবে তার লাভ নয়, এটা এই যে বাংলাদেশের রাজনৈতিক যে একটা এনভায়রনমেন্ট তার লাভ। কারণ দিন শেষে যদি আমার শক্ত একটা বিরোধী দল ওই সংসদে না থাকে, তাহলে যে জিনিসটি হয়, এই খুনি হাসিনারা ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। কারণ তারা কিন্তু তখন বিএনপিকে বিরোধী দল হিসেবে রাখেনি এবং যেভাবে বিএনপিকে অস্তিত্ব শূন্য করা যায় এই সকল চেষ্টা করেছে, যদিও পারেনি কিন্তু চেষ্টাগুলো করেছে। দিন শেষে ক্ষতিটা সবচেয়ে বড় কার হলো? আওয়ামী লীগের হয়েছে। তো এই জন্য আমরা মনে করি কেউ যদি নিজে শক্তিশালী দল হিসেবে একটা দেশে প্রতিষ্ঠিত হতে চায়, তার আরেকটা দলকে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগটা করে দেওয়া উচিত। আচ্ছা, এখানে এই যে আপনি বলছেন আরেকটি দলকে শক্তিশালী করে দেওয়ার উচিত, কিংবা এই জন্য আপনারা রাজনৈতিক দলও করছেন, এখানে একটি কথা উঠে আসছে যে এই যে নির্বাচন কবে হবে এটি নিয়ে একটি কিন্তু কথা দীর্ঘদিন ধরে চলছে। বিএনপি বলছে যে যত দ্রুত দেওয়া সম্ভব। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু আপনারা বারবার বলছেন যে সংস্কার, বিচার, এটিও বিএনপি থেকে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে আপনারা সময় ক্ষেপণ করছেন রাজনৈতিক দল করবার জন্য আপনাদের স্বার্থে। এটি কেন? নির্বাচনের জন্য কি আন্দোলনটি ছিল না? প্রথম কথা হচ্ছে না, নির্বাচনের জন্য কখনো আন্দোলন ছিল না, এটা কেউই এটাতে একমত হবে না। ইভেন আমাদের বিএনপি শ্রদ্ধেয় যারা আমাদের রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন, তারাও এই কথা বলবেন না সরাসরি যে নির্বাচনের জন্য আন্দোলন ছিল, এটা না। ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করি,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়েই আসলে আন্দোলন শুরু করেছিল, কিন্তু খুনি শেখ হাসিনা তার কথার কারণে, কাজের কারণে, এতদিনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের কারণে তার আজকে এইভাবে পতন হয়েছে, যেটা তার প্রাপ্য ছিল। এখন এই যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিল, তাদের যদি চোখের সামনে ক্ষমতা থাকতো, তাহলে যখন প্রফেসর ডক্টর ইউনূস তার জায়গা থেকে প্রথমে বলল 26-এর মাঝামাঝি, কিংবা সর্বশেষ বলল যে 25শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, তারা কিন্তু বিরোধিতা জানাতো। আপনি একজন বলেন যারা তাদের জায়গা থেকে এটা বিরোধিতা জানিয়েছে। আমরা কিন্তু বিরোধিতা জানাইনি। আমরা আমাদের জায়গা থেকে এই কথাটি বলার চেষ্টা করছি যে এই যে সংস্কার প্রক্রিয়াটি, এটি যেন চলে। এই সংস্কার প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার যত সহজে করতে পারবে, কোনো একটা রাজনৈতিক দল এসে চাইলেও তত সহজে করতে পারবে না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের ওই পিছুটানটি তুলনামূলক একটা রাজনৈতিক দলের চেয়ে কম। এই জায়গা থেকে আমরা চাচ্ছি সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা 1 বছর 1.5 বছর শেষ হয়ে যাবে না, যতটুকু সম্ভব যেন করে নেওয়া যায়, এবং দুইটা প্রক্রিয়া পাশাপাশি চলবে। সংস্কার প্রক্রিয়া, নির্বাচনের জন্য প্রস্তুতি প্রক্রিয়া পাশাপাশি চলবে। বাট গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আপনি যেটা বলছেন যে নির্বাচনকে যদি দীর্ঘায়িত করার চিন্তাটা এই স্টুডেন্টদের ভিতরে থাকতো, কিংবা এরকম অন্য ক্ষমতাকেন্দ্রিক চিন্তা থাকতো, তাহলে প্রথমত স্টুডেন্টরা এই সময়সীমার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যেত। দ্বিতীয়ত, এরকম যদি চিন্তা ভাবনায় থাকতো, তাহলে কষ্ট করে পলিটিক্যাল দল করে বাংলাদেশের পলিটিক্সে স্ট্রাগলের দিকে না গিয়ে আজকে কোনো একটা রাজনৈতিক দলের সাথে যদি তারা তাদের জায়গা থেকে চাইতো, এরকম একটা বড় নেগোসিয়েশনের সুযোগ ছিল। এবং খুব স্বাভাবিকভাবেই এটা আমাদের চোখের সামনে এখন নেই বলে আমরা আমাদের জায়গা থেকে স্ট্রাগলটা করতে চাই। চোখের সামনে ভাই আমরা আমাদের জায়গা থেকে মানুষকে রক্ত দিতে, জীবন দিতে দেখিয়েছি। আমার পাশে যে ভাইটা বুলেট খেয়ে ওই চানখারপুলে স্পট ডেট হয়েছে, ওই বুলেটটা 1 হাত পাশে আমাকে এসে লাগতে পারতো। সো আমরা আমাদের জায়গা থেকে যেই স্বপ্নগুলো চোখের সামনে নিয়ে মানুষকে এভাবে রাস্তায় নামতে দেখেছি, এই স্বপ্নগুলো আমরা এখনও ধারণ করে, আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট বিরোধী সকলে ধারণ করে। আমরা সেগুলো নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করতে চাই, এবং এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পার্সপেক্টিভে যেটাকে যথোপযুক্ত সময় মনে করবে, আমরা মনে করি সেই সময় নির্বাচন হতে পারে। তবে শুধু একটা জিনিসই বলবো, সরকারের ফোকাস যেন শুধু এখন নির্বাচনটা না হয়, পাশাপাশি এই রক্তের খুনের যে বিচার, এই বিচার যেন নিশ্চিত হয়। এই নির্বাচনের আগে খুনি হাসিনা যেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যায়। টুকু ভাই, একটু এই সার্জিসের কথা ধরে বলতে চাই। এই যে বলছিল যে চোখের সামনে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা দেখেছে, আর আপনারাও নিজেরাও এর সাক্ষী, আপনারাও আক্রান্ত হয়েছেন, আপনি নিজেও হয়েছেন, আমরা সেটি জানি এই স্বৈরাচারের হাতে বিভিন্ন সময়। তো তাদের বিচারটি কি আপনারা আগে চান, না নির্বাচনটা কেন আগে যাচ্ছেন বিচারের আগে? বিচার সবসময় দাবি করতে এসেছি আমরা। তো গত 17 বছর ধরে এই স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা দ্বারা আক্রান্ত। আমাদের অসংখ্য নেতা, ইলিয়াস আলী থেকে আরম্ভ করে চৌধুরী আলম, জাকির, সুমন, অসংখ্য নেতাকে গুম করা হয়েছে, প্রকাশ্যে অসংখ্য নেতাকে হত্যা করা হয়েছে। জনিকে প্রকাশ্যে ডিবি পুলিশ গুলি করে হত্যা করেছে। কারো লাশ পুকুরে ফেলে রেখেছে, কারো লাশ নদীতে ফেলে রেখেছে। এই যে 17 বছর ধরে আমাদের নেতাকর্মীরা, কিন্তু আমরা রক্ত দেখেছি, তাদের লাশ নিয়ে আমাদের পথ চলতে হয়েছে। অসংখ্যবার আমরা মৃত্যুর মুখে পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজেই আক্রান্ত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা শেখ হাসিনার এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার আমরাই প্রথম আমরা চেয়েছি, সব সময় চাচ্ছি। কই বিচার করছে অন্তর্বর্তীকালীন সরকার? এই যে পালিয়ে গেল, শুনলাম যে 300 লোক নাকি কোথায় আশ্রয় নিয়েছে, তাহলে এরা পালালো কিভাবে? এই দায়টা কার? একই অভিযোগ কিন্তু আছে। আমি আপনাকে যদি আজকের খবর বলি, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামে, এখানে বিএনপি এবং আওয়ামী লীগ পদ ভাগাভাগি করে নিয়েছে নির্বাচন না করে। এটা কিন্তু একদম সম্প্রতি ঘটনা। আজকে কিন্তু জামালপুরে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপি একই মঞ্চে থেকে হাডুডু খেলার পুরস্কার বিতরণ করেছে। তাহলে আপনারাও কি সেই একই অভিযোগ? আমরা কেন্দ্রীয়ভাবে যখন এই অভিযোগগুলি পাওয়া যাচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং নতুন কাউকে যোগ না দেওয়ার ব্যাপারে আমাদের কিন্তু বার্তা দেওয়া হয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে আমাদের দলের পক্ষ থেকে। আমরা যে নবায়ন ফর্মগুলি দিয়েছি ইতিমধ্যেই, সদস্য ফর্ম নবায়নের ক্ষেত্রে আমরা বলা হয়েছে যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তারা যাতে এই ফর্ম পূরণ না করতে পারে, সেই ব্যাপারে স্পষ্ট কিন্তু বার্তা আমাদের কেন্দ্র থেকে দেওয়া হয়েছে। কাজেই অনেক জায়গায় দেখা গেছে কিন্তু যে সমন্বয় যারা রয়েছে, দেখা গেছে আওয়ামী লীগের নেতারা এই অ্যারেস্ট হয়েছে, তাদেরকে ছাড়াতে গিয়েছে। ওই
তার মানে কি যে সেন্ট্রাল সমন্বয়করা ওই ব্যাপারে কোনো নির্দেশনা দিয়েছে? দেয়, আমার তো মনে হয় না দেয় নাই। বিচ্ছিন্নভাবে কোনো ঘটনাকে আপনি মূল জায়গায় নিয়ে আসবেন, এটা ধরতে পারেন না আপনি। কাজে আমাদের স্পষ্ট বার্তা, তারা কিন্তু সব পথধারী, আমরা যাদের কথা বলছি, আমাদের স্পষ্ট বার্তা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই দিয়েছে। যেখানে যে অভিযোগ পাওয়া গেছে আমাদের কিন্তু ব্যবস্থা নিয়েছে। আমাদের কথা হচ্ছে এই বিচার, আজকে এই যে ডেভিড হার্ট যেটা করেছে, যে ডেভিড হার্ট, তো এইটা আপনার তো আরো আগেই করা উচিত ছিল, 6 মাস পরে কেন? এটা কি এর বাস্তবতা কি আগে ছিল না? না, এক্ষেত্রে কিন্তু আপনি দেখেন ছাত্ররা কিন্তু একটা কথা বলছে যে এই সরকারকে শক্ত হবার জন্য বিএনপির কাছ থেকে যতটুকু প্রত্যাশার জায়গা ছিল সেটি কিন্তু বিএনপি করে নাই বলে তারাও কিন্তু বারবার অভিযোগ করেছে। কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় দল কিন্তু বিএনপি বাংলাদেশের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম আপনার এই কোঠা আন্দোলনে প্রথম তিনি কিন্তু বিবৃতি 14 সালে, এবং কোঠার পক্ষে, মেধার পক্ষে প্রথম উনি বিবৃতি দিয়েছেন, এবং এক দফার আন্দোলন তিনি প্রথম ঘোষণা করেছেন, এবং সংস্কার তিনি প্রথম কিন্তু জাতির সামনে উপস্থাপন করেছেন। আমি একটু এই ক্ষেত্রে বিষয় নিয়ে যদি আপনি ধরেন আর কি, টুকুই বলছিল যে আপনারা আওয়ামী লীগ নেতাদেরকে ছাড়াতে গিয়েছেন, সমন্বয়ক শব্দ ব্যবহার করেছেন, এবং তিনি বলেছেন যে তারা সব যে যা যা করার দরকার এই সরকারকে সহযোগিতা করার সেটি করেছে, সেটি পুরোপুরি করেছে কিনা আপনার কাছে আমি জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমরা ছিলাম সার্জিস আলম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে টুকু ভাইকেও একটি কথা বলছিলেন, তার মধ্যে একটি বলছিলেন যে আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের দোসরদের ছাড়াতে বিভিন্ন জায়গায় সমন্বয়করাও গিয়েছে, একই সাথে বলছিলেন যে এক দফা সবার আগে বিএনপি ঘোষণা করেছে, এবং তারা বলছিলেন যে ফ্যাসিস্টের বিচারের ক্ষেত্রে বিএনপিও খুবই জোরালো ভূমিকা রাখছে। প্রথম কথা বলি, সেটা হচ্ছে কি, দেখুন 5 অগস্টের পূর্বে পর্যন্ত মানে এটাই সত্যি কথা যে অনেককে আসলে অনেকভাবে বলেও সমন্বয়ক লিস্টে নাম নিয়ে আসা যায় নাই, কিন্তু 5 অগস্ট যখন হয়ে গিয়েছে তারপর অনেকে নিজে স্বঘোষিত সমন্বয়ক, অনেকে নিজেরা কমিটি দিয়ে সমন্বয়ক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যাড, এই প্যাডে সিল করা উনি সমন্বয়কের তালিকা আছেন কিনা, যদি থেকে থাকেন, এরকম 2-1টা যে অভিযোগ আমাদের কাছে এসেছে তাদেরকে আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, প্রথমত। দ্বিতীয়ত, যারা নিজেদেরকে এরকম স্বঘোষিত সমন্বয়ক দাবি করে বিভিন্ন জায়গায় যান, এই মানুষগুলো নিজেরা যেখানে যেটা বললে সুযোগ সুবিধা নেওয়া যায়, এই ধান্দাবাজি করা যায়, এই মানুষগুলো সেই কাজটা করেন। এই মানুষগুলো দেখবেন কোনো সময় বিএনপির অফিসে গিয়ে বলে আমি ছাত্র দলের এই নেতা, আবার বাবা বিএনপির ওই নেতা ছিল। সো ওই মানুষগুলোকে আপনি নির্দিষ্ট যে কোনো একটা ফ্রেমে নিয়ে আসতে পারবেন না। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে এই অভ্যুত্থানে যারা আসলেই সমন্বয়ক হিসেবে কাজ করেছে তারা কোনো দিন এই কাজটা করতে পারে না। যদি কেউ করে, আমাদের কাছে তথ্য আসা মাত্রই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি, প্রথমত। দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে যে আপনি যে জিনিসটি বললেন যে অবশ্যই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই খুনিদের আমরা যদি বিচার করতে চাই, এই বিচারে সকলের, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, সকলের সহযোগিতা লাগবে। এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে বিএনপির সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একটা সরকার ঠিকভাবে তার ফাংশন করার জন্য, প্রশাসন ফাংশন করার জন্য অবশ্যই এই যে মাঠ পর্যায়ে যারা জনগণ আছে তাদের উপর কিন্তু নির্ভর করে। সো সেখানে একটা বিএনপির বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, তাদের এই সহযোগিতাটা ইম্পর্টেন্ট। সো তারা কতটুকু করছে সেটা জনগণ বিচার করবে। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিসই বলি, আমরা সবচেয়ে বেশি সহযোগিতা প্রত্যাশা করি। কোনো বিগত 16 বছরে বা 18 বছরে যদি চিন্তা করেন, সবচেয়ে যারা বেশি অত্যাচারের শিকার হয়েছে বিএনপি কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উপরে থাকবে নির্দ্বিধায়। সো এখন আমরা প্রত্যাশা করব কোনো না কোনো ছোট হোক বড় হোক, এসব স্বার্থের কারণে হোক, ম্যান পাওয়ার সাপ্লাই হোক, ফিনান্সিয়াল ব্যাকআপ, যে কোনো স্বার্থের কারণে যেন বিএনপির জায়গা থেকে, আমরা সেন্ট্রাল লিডারকে সেভাবে এখনও ওইভাবে কারণ আমি শুনিনি, কিন্তু লোকাল পর্যায়ে যেন এরকম আমরা না দেখি। তারপরও মাঝে মাঝে বিভিন্ন কথা সেন্ট্রালের অনেকের বিরুদ্ধেও আসে আমাদের কাছে। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস প্রত্যাশা করি, সেটা হচ্ছে এই কথাগুলো যদি দিন শেষে ওই তথ্য প্রমাণ সহ সামনে আসে, সবচেয়ে বড় সম্মান ক্ষুণ্ণ হবে বিএনপি নামক দলটার। আমরা এটা কখনোই চাই না। এবং আমরা একটা জিনিস শুধু বলি, এই বিচারটা যদি এবার না হয়, তাহলে
এই যারা রাজনৈতিক ঘরানা রয়েছে তাদের সবাইকে সামনে আবার সাফার করতে হবে। বিএনপিও এর মধ্যে একটা দল হবে যারা এখানে অনেক বড় সাফার করবে। আর এক দফার ঘোষণার কথা বললেন, দেখুন খুব স্বাভাবিকভাবে হয়তো তারা তাদের জায়গা থেকে তাদের কথা বলবেন, এটা অস্বাভাবিক কিছু না। তারাও তাদের জায়গা থেকে অনেক সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, এটা তাদের দলীয় কর্মসূচি হতে পারে। কিন্তু এক দফার ঘোষণা আসলে 3 তারিখেই হয়েছিল এবং এটা জনগণের মতামতের আকাঙ্ক্ষার, তীব্র একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে হয়েছিল। আমি আপনাকে লিখে দিতে পারি, ওই এক দফার ঘোষণা যদি 15 জুলাই হতো এটা সফল হতো না। কারণ পুরো এনভায়রনমেন্ট বোঝা, জনগণের তীব্র আকাঙ্ক্ষা বোঝা এবং সেটা অনুযায়ী জনগণ কখন রাজপথে নামবে এবং জনগণ যখন নামবে তখন পুরো পৃথিবী আমাকে যদি আওয়ামী লীগ দিয়ে দেয় তাও আমি তার সাথে নেগোসিয়েশন করব না। আওয়ামী লীগ যদি আমার মতো 100 জনকে আরো খুন করে ফেলে, আওয়ামী লীগ যদি পুলিশ দিয়ে আরো 10,000 জনকে মেরে ফেলে, তাও আমি নেগোসিয়েশন করব না। আমি যেখানে দাঁড়িয়ে যাব। এই মানসিকতাটা ভিতরে রাখা, এই রাখার যে এনভায়রনমেন্ট সেটা তৈরি হয়েছিল ডিবি অফিস থেকে। যখন আমরা আমাদের জায়গা থেকে আমাদেরকে ছাড়া হলো, আমরা বের হলাম, পুরো বাংলাদেশের ছাত্র জনতা ক্ষোভে ফেটে পড়লো এবং ধীরে ধীরে 1 তারিখ থেকে এটা 3 তারিখের দিকে গেল। আমাদের জায়গা থেকে মনে হয়েছিল এটা মোমেন্টামের পিক সময়। এবং আমরা দেখুন, আমরা 4 তারিখে কিন্তু প্রথম 6 তারিখে মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছিলাম, কিন্তু 30 মিনিটের ব্যবধানে আমরা আমাদের জায়গা থেকে নিজেরা, আমরা আসলে আমাদের মধ্যে সবচেয়ে বড় স্পেশাল জায়গাটা হচ্ছে কি, আমরা প্রচুর দ্বিমত করি। আমরা যারা ওই সিদ্ধান্তের জায়গাটিতে ছিলাম দ্বিমত করি, অ্যানালাইসিস করি, একজন আরেকজনের সাথে মত পার্থক্য হয়, কিন্তু দিন শেষে যে সিদ্ধান্তটি হয় সেটাতে আমরা সকলে একসাথে দাঁড়িয়ে যাই। এবং আমরা আমাদের জায়গা থেকে মনেও করি, এবং এটাই আপনিও আপনার জায়গা থেকে মনে করবেন, ওই মার্চ টু ঢাকা যদি 6 তারিখে হতো, 5 তারিখে না হয়ে, এই একদিনে খুনি হাসিনা তার জায়গা থেকে অনেক চক্রান্ত করে এই মার্চ টু ঢাকাকে নস্যাৎ করতে পারত। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা আসলে কেউ কারো জায়গা থেকে বরং বলাও উচিত না। ওই এক দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই 3 তারিখে ঘোষণা হয়েছিল শহীদ মিনার থেকে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে ওই মুহূর্তে নাহিদ ইসলাম ঘোষণা করেছেন। আছে কিন্তু বিএনপির একজন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, তিনি বলেছেন যে কোনো সমন্বয়ক না, জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান। দেখুন, এটা লোকাল পর্যায়ে অনেকে অনেক কথা বলতে পারে। আমরা মনে করি এবং বিশ্বাস করি যে বিএনপির মতো বিচক্ষণ এবং অনেক সমৃদ্ধ ইতিহাস সমৃদ্ধ একটা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে পুরো দলের ব্যানারে এরকম কোনো স্টেটমেন্ট দিবেন না অবশ্যই, কারণ তারা তাদের জায়গা থেকে সত্যটা জানেন। তাদের অনেক নেতা কর্মী আমাদের এই আন্দোলনের সহযোদ্ধা, সো এটা আপনারাও জানেন, পুরো বাংলাদেশও জানে। এই যে মোমেন্টাম তৈরি করা 3 জুলাই, এটি গত মানে 15-16 বছরে বিএনপি জামাত পারলো না কেন এরকম মোমেন্টাম তৈরি করতে? এটি কখনো কি মানে মোমেন্টাম কিন্তু একদিনে তৈরি হয় নাই, ক্ষোভ কিন্তু একদিনে হয় নাই। পুঞ্জীবিত ক্ষোভ ধীরে 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 বাড়তে বাড়তে একটা পর্যায়ে গেছে। 17 বছরের যে ক্ষোভ মানুষের যে অত্যাচার, নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংকট ছিল, গুম খুন, মানে আপনার প্রত্যেকটা সেক্টর যদি আপনি ধরেন, গুম হয়েছে, খুন হয়েছে, জেলে নির্যাতন হয়েছে, অন্যায়ভাবে আমাদের নেত্রীকে জেলে দেওয়া হয়েছে, আমাদের নেতার বিরুদ্ধে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে থাকা অবস্থায় মামলা দেওয়া হয়েছে, তার বিচারে যাকে খালাস দেওয়া হয়েছে তাকেও দেশ থেকে বাধ্য করা হয়েছে। সমগ্র বাংলাদেশের জনগোষ্ঠী যখন অ্যাফেক্টেড হয়েছে, ছাত্ররা অ্যাফেক্টেড হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে ছোট ছোট কচি শিশুরা পর্যন্ত, বাচ্চারা পর্যন্ত অ্যাফেক্টেড হয়েছে, মার খেয়েছে রাজপথে। এই যে 17 বছর গুম খুন, বিভিন্ন নির্যাতনের কারণে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করা, ভোটের অধিকার হরণ করা, যেই কথাটি বলছিলাম, দেখেন এই যে যারা বিদেশে নাগরিকত্ব নেয় তারা কিন্তু অনেকে ভোট দেওয়ার সুযোগ পায় না, তারা ওই দেশে বসবাসের সুযোগ পায়, তাদেরকে কিন্তু নাগরিক অধিকার দেওয়া হয় না। কাজেই ভোট কিন্তু মানুষের নাগরিক অধিকার। যখনই এই নাগরিক অধিকার হরণ করতে গিয়েছে কোনো সরকার, তখনই কিন্তু তার মধ্যে স্বৈরাচারী যে মনোভাব তৈরি হয়েছে। কাজেই 70-এর ভোটের রেজাল্ট যদি দেওয়া হতো, আপনি 71 কিন্তু নাও হতে পারতো, পরেও হতে পারতো। 70-এর যে ভোট, নাগরিক যে অধিকার, আমি মনে করি যে আমার যে নাগরিক অধিকার সেইটি যদি কেউ হরণ করে তাহলে তো আমি সেটা মানব না। মানুষের যেই ক্ষোভ, 14 সালে ভোট হয় নাই, 18 সালে ভোট হয় নাই, লাস্ট 24 সালে যে ভোটটা হয়েছে, এই যে মানুষের পুঞ্জীবিত ক্ষোভ, শুধু একটা কারণেই কিন্তু আপনার 5ই আগস্ট হয় নাই, সকল ঘটনার সম্মিলিত হয়েই কিন্তু 5ই আগস্ট হয়েছে। এইখানে কিন্তু সব শ্রেণীর মানুষ
এখানে অংশগ্রহণ করেছে। খুব বেশি এইখানে 5 আগস্টের পরের যে বাংলাদেশে, সেখানে আপনারা ঐক্যবদ্ধ থাকবার কথা ছিল, যে ফ্যাসিস্ট সরকার ছিল সেটি আর হবার কথা ছিল না, চাঁদাবাজি হবার কথা ছিল না, সবাই একসঙ্গে থাকবার কথা ছিল। সেখানে আমরা গত কয়েকদিনের আগেই দেখলাম যে আপনাদের একজন জেলা সাধারণ সম্পাদক, সে একদম ওপেন একটি মিটিংয়ে বলছে হাটবাজার, ওএমএস ডিলার, খাদ্য ডিলার, মাছ চাষ টেন্ডার যেখান থেকেই আয় হোক তার একটি অংশ দিতে হবে, যদি এটা কেউ না করে তাহলে আমি তার বিরুদ্ধে নামবো। মানে সে একদম উন্মুক্তভাবে কিন্তু চাঁদাবাজির কথা ঘোষণা দিল। সেটি আপনি নিশ্চয়ই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাহলে কি সেই আমরা যে অবস্থায় ছিলাম 5 আগস্টের আগে সেখান থেকে বের হতে পারলাম? 5ই আগস্টের পরে মানুষের অনেক কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা দলগতভাবে কিন্তু প্রায় 800-র বেশি লোককে আমরা ব্যবস্থা নেওয়া হয়েছে দল থেকে, যার বিরুদ্ধে যে অন্যায় পাওয়া গেছে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক ঘটনা আছে, যেমন আমি গুলশান অবস্থান করি, 62 নম্বর রোডে চাঁদাবাজি করতে গেছে, ধরা যখন পড়েছে তখন তারা সকলেই যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী। মাদারীপুরে এই 5ই আগস্টের পরের ঘটনা বলছি, মাদারীপুরে আপনার এই বদরুন্নেসা একটা কলেজ ছাত্রী, তার বাসা দখল করতে গেছে। দখলকারীরা যখন গ্রেপ্তার হলো তখন তারা দেখা গেল বাহাউদ্দিন নাসিমের যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এইখানে কিন্তু যারা পতিত স্বৈরাচার কয়জন আপনার এই 600 জন পালিয়ে গেছে, বাকিরা কিন্তু প্রশাসনের বিভিন্ন কায়দায় এখনো কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় রয়েছে। তাদেরও কিন্তু ষড়যন্ত্রের অংশ রয়েছে যে কিভাবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাকে কিভাবে এই বদনাম করা যায় বা তাকে কিভাবে ফলসে পারা যায়, এইভাবে ষড়যন্ত্র আছে। কাজে রাজনৈতিক কিন্তু দলগত হিসাবে দেখেন বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সকল ক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স দেখাচ্ছে। উনি কিন্তু কোথাও এই বিষয়ে কিন্তু কোনো ছাড় দিচ্ছে না। আমার দল কিন্তু কোনো ছাড় দিচ্ছে না। এখন ব্যক্তিগত দুই একজনের দোষের কারণে আপনি টোটাল দলকে দায়ী করবেন, এটি কিন্তু কাম্য না কখনো। যেহেতু সে দলের সদস্যের জন্য আমি বলতে চাই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই সম্পৃক্ত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসাবে, যেটি সার্জিস আলম বলতেছিল যে এই ডিবি অফিসের, ওর সাথে কিন্তু আজকে আমার দ্বিতীয়টা দেখা আর কি, ডিবি অফিসের গারদে ওর সাথে আমার দেখা হয়েছে। আমরা তখন আমি 20 তারিখে 20শে জুলাই অ্যারেস্ট হয়েছিলাম। আমরা প্রথম এই শহীদদের স্মরণে জানাজা দিয়েছিলাম বাইতুল মোকাররম। সেকেন্ড কর্মসূচি ঘোষণা হয়েছিল 18ই জুলাই। 18ই জুলাই কাকরাইল থেকে আমরা প্রথম মিছিল বের করি। ওই মিছিলে ওই দিন কিন্তু বিএনপির ওই মিছিলগুলিতে মানে পুলিশ গুলি করেছে, মানে আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত ওই দিন আমরা ছিলাম আর কি রাজপথে এই পুরো অঞ্চলে। তো 20 তারিখ রাতে আমি অ্যারেস্ট হলাম। অ্যারেস্ট হওয়ার পরে ওর সাথে আমার ডিবি অফিসে দেখা, যখন ওরা চলে আসলো তখন ওদেরকে আমরা বলতেছিলাম আর কি, দেখো তোমরা আন্দোলন করতেছো, আমরা কিন্তু আজকে এই কারণে জেলের মধ্যে আছি, যে কিন্তু আন্দোলন থামিয়ে দিও না, আন্দোলন চালাতে হবে। হ্যাঁ, কাজেই এইখানে আপনার টোটাল যদি আপনি চিন্তা করেন যে সকলেই এই জুলাই এর আন্দোলন সকলেই সম্পৃক্ত হয়েছে। এখানে সাংবাদিক ভাইয়েরা যারা তৎকালীন সাংবাদিকতা করলো তারাও কিন্তু এফেক্টেড হয়েছে, মায়ের খেয়েছে, অনেকেই শহীদ হয়েছে। কাজে এইখানে কাউকে খাটো করে দেখা, আরেকজনকে বড় করে দেখা, কারো অবদানকে, কারণ বিএনপির প্রায় 500-র অধিক নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, নেতাকর্মী কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা কিন্তু এর লিস্ট প্রকাশ, আপনি মাত্র বলছেন আমি বলতে চাই যে টুকুবের কথা যে তিনি বলছেন যে এখন আওয়ামী লীগ যুবলীগ চাঁদাবাজি করছে। আমিও তার সঙ্গে কথা মিলিয়ে বলতে চাই, আওয়ামী লীগ বা তাদের যে সহযোগী সংগঠনের মানে এত নেতাকর্মী তো আর নিশ্চয়ই মঙ্গল গ্রহে চলে যাবে না, বা বাংলাদেশ থেকেও চলে যাবে না, বা জেলেও যাবে না। এরা এই দেশেই আছে, এদেশের নাগরিক, সবাই অপরাধীও না। এদেরকে নিয়ে আগামী নির্বাচনে আপনাদের কোনো ভাবনা আছে কিনা? আপনাদের দলে কেউ আসা বা কোনো প্রক্রিয়ায় আনা, তারাও তো ভোটার এই দেশের, এটি উত্তর জানতে চাই তাদের কি ভাবনা আপনার। আমি সে উত্তর জানবো। দর্শক, তারা কিন্তু আবার ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর কথা বলছিলাম সাম্প্রতিক রাজনীতি নিয়ে। আমরা ছিলাম সার্জিস আলম। আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের যারা রয়েছে নিশ্চয়ই শতভাগ অপরাধী না, শতভাগ হত্যার সঙ্গে জড়িত না। যারা সাধারণ কর্মী বা আওয়ামী লীগ পরিবার তারা বাংলাদেশেই রয়েছে, এত মানুষ কোথায় চলে যাবে? তাদের নিয়ে কি অবস্থান হতে পারে আগামী নির্বাচনে? আমরা আওয়ামী লীগ ভোটও তো রয়েছে, সেগুলো নিয়ে কি চিন্তা রয়েছে আপনাদের? এটা বলার আগে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই ভাই, একটু আগে স্মৃতিচারণ করছিলাম ওই বিষয়ে একটা জিনিস আমি অ্যাড করতে চাই। আমরা যখন আসলে ডিবি অফিসের ওই জেলখানায় যখন একসাথে দেখা হলো, বের হওয়ার সময় উনি ঠিক এই কথাগুলোই বলেছিলেন। যখন বলল তখন আসলে ওইখান থেকে বের হওয়ার পরে আমাদের সবার একটা সিদ্ধান্ত ছিল যে আমরা বের হয়ে ইন্ডিভিজুয়াল কোনো মতামত বা বক্তব্য দিব না সোশ্যাল মিডিয়ায় বা অফলাইনে, এবং আমরা সমন্বিত একটা বক্তব্য দেবো। কিন্তু তারপরও ওনাদের এই অবস্থা দেখে এবং মানে এতটাই তাড়িত হয়েছিলাম যে বের হয়ে সাথে সাথে আমি কিছুক্ষণ পরে বিকালে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম, যেটা সর্বশেষ লাইন ছিল এটা যে আমাদের এই লড়াইটা চলবে। সো আসলেই তারা তাদের জায়গা থেকে আমাদেরকে এভাবে বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন। কিন্তু অবশ্যই যারা মাঠে ছিলেন আমরা তাদের প্রতি সবসময় এই কৃতজ্ঞতাটুকু জানাই। আপনি যে জিনিসটা বললেন আসলে খুব স্বাভাবিকভাবে বলা হয় যে 20 থেকে 30 বা 35% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে অন্যায়কারী, অন্যায়ের জন্য তদন্ত সাপেক্ষে তার শাস্তি হোক। যারা এই হত্যাযজ্ঞে জড়িত ছিল, ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত ছিল, খুন গুণ এগুলোর সাথে জড়িত ছিল, তাদের বিচার হোক। অন্যান্য যারা আওয়ামী লীগকে সমর্থন করে এসেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি তাদের এই রিকনসিলিয়েশন একটা প্রসেস থাকা উচিত। তারা যদি এটা মনে করে যে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে এগুলো অবশ্যই অন্যায় করেছে, এগুলোর জন্য তাদের বিচার হওয়া উচিত, এবং তারা যদি মনে করে যে না আমরা আসলে এই আওয়ামী লীগের সাথে আর থাকতে ইচ্ছুক নই, আমরা বরং মনে করি যে আমাদের ওই বিবেকবোধের জায়গা থেকে, ন্যায়নীতির জায়গা থেকে আমরা বাংলাদেশে যে নতুন বাংলাদেশকে যে জায়গায় থাকতে চাই সেই জায়গার সাথে, সেই চিন্তা চেতনার সাথে, পলিসির সাথে এই নির্দিষ্ট একটি রাজনৈতিক দল তারা কাজ করছে, আমরা তাদের সাথে যুক্ত হব। আমি আমার জায়গা থেকে মনে করি ওই পথটি তাদের জন্য খোলা থাকা উচিত। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের দলে খোলা থাকবে? এটি যে কোনো দলের জন্যই খোলা থাকা উচিত। আসলে যারা সমর্থক কিন্তু অন্যায়কারী নয় তাকে আমরা একটা অন্যায়ের দায় দিতে পারি না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি এই আওয়ামী লীগ যে অন্যায়টি করেছে এটি তিনি স্বীকার করছেন কিনা, আওয়ামী লীগের এই অন্যায়ের শাস্তি চাচ্ছেন কিনা, এবং তিনি সেই জায়গা থেকে নিজেকে সংশোধন করে বের করে নিয়ে এসে নতুন ধারায়, নতুন চিন্তা চেতনা আসতে চাচ্ছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। জি আচ্ছা, আরেকটু বিষয় জানতে চাই, নতুন দল গঠন করছেন আপনারা, আপনারা তো বেশিরভাগই ছাত্র, আপনাদের অর্থের যোগান কিভাবে আসবে? আমরা আমাদের জায়গা থেকে একটি ফাউন্ডেশন করছি। এই ফাউন্ডেশনের জন্য ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রত্যেক জায়গায়, ব্যক্তিগত জায়গা থেকে, প্রাতিষ্ঠানিক জায়গা থেকে এই দ্বারটি উন্মুক্ত থাকবে। আমরা আমাদের একটি মনিটরি পলিসি করছি। এই পলিসিতে প্রত্যেকটি টাকা আসার এবং খরচ হওয়ার আমরা আমাদের জায়গা থেকে হিসাবটি পুরো বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত রাখবো। এতদিন ধরে বাংলাদেশে যে মানি এবং পাওয়ার পলিটিক্সের একটা খেলা হয়েছে, বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করার জন্য কালো টাকার যে ব্যবহার হয়েছে, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ দিন শেষে এই যে টাকার চাপটা, একজন রাজনীতিবিদ যেমন এটা ফিল করে যে তাকে এত টাকা খরচ করতে হবে, আবার এই টাকা কিন্তু জনগণ থেকে বিভিন্নভাবে নিয়ে আসা হয়, তো জনগণের উপরে এই চাপটা যায়। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের ক্লিয়ার একটা পলিসি থাকবে, আমাদের ক্লিয়ার একটা ফাউন্ডেশন থাকবে, পুরো দেশ, পুরো পৃথিবীর মানুষের সামনে আমাদের এই হিসাবটা উন্মুক্ত থাকবে, এবং সেভাবেই জনগণের টাকা দ্বারা জনগণের রাজনৈতিক দল পরিচালিত, যে কোনো ডোনেশন করতে পারবে এখানে। জি অবশ্যই। আচ্ছা, আর বিষয়ে তারেক রহমান বলেছেন যে, বারবারই বলে আসছেন যে আগামী নির্বাচনের পর যারাই আন্দোলনে ছিল গত 15-16 বছর সবাইকে নিয়ে তার ইচ্ছা হলো একটি জাতীয় সরকার বা জাতীয় ঐক্যের সরকার গড়বে। সেখানে আপনাদের যে রাজনৈতিক দল হবে তারাও কি সরকারে যাবেন যদি আপনারা এককভাবে না যেতেন? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুব যে নির্দিষ্ট একটি সময়ের কথা বলা হচ্ছে, সেই সময়ের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যেভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, জামায়াত যেভাবে করবে, অন্যান্য দলগুলো যেভাবে করবে, আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেভাবে অংশগ্রহণ করব। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বতন্ত্রভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে যে যার ম্যান্ডেট নিয়ে সংসদে যাওয়া উচিত। সেখানে জাতীয় সরকারের সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। গুরুত্বপূর্ণ একটি অসুবিধা কোন জায়গাটিতে, শক্ত একটা বিরোধী দল যদি না থাকে না, সরকার দলে যারা আছে তাদের ভুলটি ধরিয়ে দেয়া, জনগণের হয়ে কথা বলা এবং সীমাবদ্ধতাগুলো অ্যাড্রেস করে সঠিক পথ দেখানো, এই যে জায়গাটা, এই জায়গাটা সংকীর্ণ হয়ে যায়। সো আমরা আমাদের জায়গাতে থেকে মনে করি সময়ের ডিমান্ড বলতে একটা কথা আছে, ওই সময়ের ডিমান্ডে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষকে সামনে রেখে যেটা করা আমাদের রাজনৈতিক দলের জন্য সবচেয়ে ভালো হবে, আমরা সেটাই করব। জি টুকু ভাই, আমরা দেখেছি আপনারা গত 15-16 বছর ধরে বিএনপি জামাত একসঙ্গে আন্দোলন করেছেন। এখন আমরা দেখছি বিএনপি জামাতের মধ্যে বেশ একটা দূরত্ব তৈরি হচ্ছে, ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে বিভিন্ন ক্যাম্পাসে খুবই আমরা দেখছি প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দিয়েছে। এটি কেন তৈরি হচ্ছে ঐক্যের বাংলাদেশে এসে? বিএনপির জায়গা থেকে বিএনপি তার রাজনীতি করে যাচ্ছে। বিএনপি
তার অবস্থান থেকে কিন্তু সবাইকে, যেটি আপনি বলছিলেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা করেছে তাদেরকে নিয়ে বিএনপি সকলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার করতে চায়। এই যে জাতীয় ঐক্যের ডাক কিন্তু বিএনপি প্রথম দিয়েছে। কাজেই বিএনপি এই জায়গায় কোনো ভুল করেছে আমি মনে করি না আর কি। বিএনপি সঠিক পথেই আছে। মানে এখন আপনাদের মধ্যে যে সম্পর্ক, এটা কি সঠিক আছে বলে মনে করছেন বিএনপি আর জামাতের মধ্যে? এখন যেহেতু এই দুটি দলই অন্যতম অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে, বিএনপি, আমি তো মনে করি, দেখেন আমি এর আগেও একটি জায়গায় বলেছি, বিএনপিকে যখন জামাত ছেড়ে গেছে না, তখন কিন্তু 3 সিট পেয়েছিল। জি, কাজেই এই বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে জামাতের অনেক দায় কিন্তু বিএনপি কাঁধে নিয়ে চলছে। এখন যদি আপনি মনে করেন আপনি একটু সুবিধা জায়গায় আছেন, তখন সেই পূর্বের কথাগুলি আপনি ভুলে যাবেন, তাহলে এই ক্ষেত্রে আমি মনে করব যে আপনি কিন্তু মোনাফেকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আমার সাথে আপনার কোনো কিছুই হয় নাই, একসাথে আমি পথ চলছি, হঠাৎ আপনি মনে করলেন যে আমার অবস্থাটা একটু ভালো হচ্ছে, আপনি স্বার্থপরের মতো কাজ করে বসলেন। এটা মানুষ বলবে যে আপনি একটি স্বার্থপর লোক। জি। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা বা অনেক সাধারণ মানুষও গণমাধ্যমে বা যোগাযোগ সামাজিক মাধ্যমে বলছে, বিএনপি কি চায়? বিএনপি সকল সময় ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, যারা এই গুম খুন হত্যার সাথে রিলেটেড, যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, সকলের বিচার হওয়া উচিত, যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে করে পরবর্তীতে কেউ এই ধরনের আচরণ না করে। দল হিসেবে নিষিদ্ধ চান কিনা? দল হিসাবে আমি মনে করি যে আপনি যদি বিচারের আওতায় আনেন, আমি একটি দলীয় প্রধান হিসাবে যখন আমি অন্যায় করব, আমার যদি বিচার হয় তাহলে আমার দলেরও বিচার হওয়া উচিত। এটি আমার বিচার তো আগে হতে হবে। আমি যে অপরাধ করলাম, যেই দলের চেয়ারে বসে, সেই ব্যক্তিরও বিচার হওয়া উচিত, পরবর্তীতে দলের বিষয়টাও চিন্তায় আসবে অবশ্যই। জি স্যার, এক কথা জানতে চাই, ছাত্রদের নতুন দল কতটি আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে? আমরা অবশ্যই বাংলাদেশে 300টি আসনে প্রার্থী দিব এবং আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকটি আসনে যে লড়াই, সে লড়াইটা আমরা করব। বিএনপি বা জামাতের সঙ্গে কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে? না, এখন পর্যন্ত আমরা জোটের চিন্তা করছি না। আমাদের লড়াই, এই অভ্যুত্থানে আমরা যখন প্রথম দিন শহীদ মিনারে 6 জুন দাঁড়াই, তখন আমাদের 500 জন ছিল না, কিন্তু শেষ দিন আমরা কোটি মানুষের সমন্বয় দেখেছিলাম। সো আমরা আমাদের লড়াই শুরু করবো। এই লড়াই হয়তো সংখ্যাটা কয়েক শ দিয়ে শুরু হবে, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি সঠিক পথে থাকি, আমরা যদি জনগণের হয়ে কথা বলি, জনগণের কথা শুনি, জনগণের কাজ করি, তাহলে এই লড়াইটা, আমাদের যে পথ চলা, একদিন 500 থেকে হয়তো 5 কোটিতে যাবে। আমরা সেদিনের অপেক্ষা। একদম 5 সেকেন্ডে জানতে চাই, বিএনপির যে আচরণ এখন আপনাদের সঙ্গে, এটি কি মনে করেন ঐক্যের বাংলাদেশের জন্য সঠিক আচরণ হচ্ছে? দেখুন, আমরা মনে করি আমাদের সাথে আচরণটা গুরুত্বপূর্ণ না। আমরা বিএনপির কাছে প্রত্যাশা করি বড় রাজনৈতিক দল হিসেবে সকল রাজনৈতিক দলের সাথে তাদের ওই মিউচুয়াল রেসপেক্টটা থাকা উচিত। আমরা তাদের কাছে চাই, তারা যে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে শোনা যাচ্ছে যে তাদের অনেক নেতা করবে, আমরা সবার কথা বলবো না, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত হচ্ছে, তারা আরো স্ট্রংলি এই জায়গায় ভূমিকা নিক। দিন শেষে বিএনপি এত বড় রাজনৈতিক দল হিসেবে যদি একটা ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সামনে ভালো জায়গায় যাওয়ার জন্য এই যে পথটা, এটা আরো সুগম হবে। অন্যথায় বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতার, বিএনপি শুধু নয়, পুরো বাংলাদেশের রাজনীতির উপরে যে আশা, সেটা অনেকটা নিরাশার দিকে যাবে। জি হ্যাঁ, সারজি সালাম এবং সুলতান সালাউদ্দিন টুকু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে, তারা কিন্তু একটি কথাই শেষে এসে বলছিলেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা যদি দরকার হয়, তার জন্য সবার আগে যেটি দরকার হবে সেটা হলো ঐক্য। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব ঐক্যবদ্ধ থেকেই আগামীর বাংলাদেশ সঠিক পথে এগোবে, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।